সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব, দেখো তো বিভিন্ন জিনিসের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ অত্যন্ত উচ্ছ্বাসের সাথে আনন্দ করছে, কিছু মানুষ সঞ্চয় করছে বা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ তোমরা কি বলতে পারবে যে আজকে আমরা কোন অধ্যায়টি পড়াতে যাচ্ছি? অনেকেই বিভিন্ন বিষয়ে বলেছো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবন বীমা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোন বিষয়টা নিয়ে পড়াবো? আজকে আমরা পড়াবো জীবন বীমা। দেখো, এই পাঠ শেষে আমরা শিখতে পারবো জীবন বীমা কি সেটি তোমরা বলতে পারবে, এবং জীবন বীমার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটি সম্পর্কে অবশ্যই বর্ণনা করতে পারবে। দেখো তো, জীবন বীমা অর্থাৎ এই জীবন বীমা কি জন্য করা হয়ে থাকে বা জীবন বীমাটা কি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতবার পড়িয়েছিলাম যে বিভিন্ন বীমা সম্পর্কে মৌলিক ধারণা, অর্থাৎ সেখানেই কিন্তু জীবন বীমা সম্পর্কে তোমরা অবশ্যই জানো যে জীবন বীমাটা কি বা কেন করা হয়ে থাকে। জীবন বীমাটা হচ্ছে মানুষের জীবন সংশ্লিষ্ট ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলার ব্যবস্থাপনাই হলো জীবন বীমা। অর্থাৎ মানব জীবন অতি মূল্যবান, তার মৃত্যুতে তার উপর নির্ভরশীল যে ব্যক্তিবর্গ রয়েছে, যেমনই আর্থিক দুর্দশার শিকার হয়, তেমনি তার বার্ধক্য, অসুস্থতা, পঙ্গুত্ব ইত্যাদি কারণে সে নিজেও আর্থিক দুরবস্থার শিকার হতে পারে। এই সংক্রান্ত আর্থিক দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে বীমা করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে জীবন বীমা। জীবন বীমাকে কিন্তু ক্ষতিপূরণের চুক্তি হিসাবে বলা যায় না, কারণ ক্ষতিপূরণ হচ্ছে কি, মানুষের কোনো সম্পদ নষ্ট হয়ে গেলে সেই সম্পদটা পুনরায় ফিরিয়ে দেওয়া। কিন্তু মানুষের জীবন কি একবার নষ্ট হয়ে গেলে কি সেটি অন্যান্য সম্পদের তুলনায় ফিরিয়ে দেওয়া সম্ভব? শিক্ষার্থী বন্ধুরা, এটি কখনোই সম্ভব না। অর্থাৎ জীবন বীমা হচ্ছে আর্থিক যে ক্ষতিপূরণটা হয়ে থাকে, এই যে আর্থিক যে ক্ষতি, এই আর্থিক ক্ষতিটা কিছুটা হলেও এই জীবন বীমার মাধ্যমে পুষিয়ে নেওয়া সম্ভব। এই জীবন বীমার আরও কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। জীবন বীমা হলো মানব জীবন সংশ্লিষ্ট বীমা চুক্তি। তাহলে জীবন বীমা হলো কি? মানব জীবন সংশ্লিষ্ট বীমা চুক্তি। তারপর দেখো, বলছে যে মৃত্যু, বার্ধক্য, পঙ্গুত্ব, অসুস্থতাজনিত দুর্দশা এরূপ বীমার আওতাভুক্ত। এটি নিশ্চয়তা চুক্তি, কারণ এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়ে থাকে। তারপর বলছে যে এরূপ বিমায় ব্যক্তির মৃত্যুতে বা বিমাপত্রের মেয়াদপূর্তিতে সাধারণত বিমা দাবি পরিশোধ করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা জীবন বীমা কি এটি সম্পর্কে জানলাম। এবার দেখো, এই যে জীবন বীমার কি কি বৈশিষ্ট্য রয়েছে। জীবন বীমা যেহেতু একটি চুক্তি, বীমা চুক্তির ক্ষেত্রে জীবন বীমা একটি অতি পরিচিত নাম, এবং বিশ্বজুড়ে সকল ধরনের মানুষের কাছে এই বীমা খুবই পরিচিত, এবং এই জীবন বীমার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমটা হচ্ছে মানব জীবন সংশ্লিষ্টতা। এরূপ চুক্তি অবশ্যই মানব জীবনের সাথে সংশ্লিষ্ট। কোনো ব্যক্তির মৃত্যু হলে, কোনো ব্যক্তি অক্ষম হলে বা বার্ধক্যজনিত কারণে বা ব্যক্তি জীবনে একটা নির্দিষ্ট সময় পরে অর্থ প্রদানের যে নিশ্চয়তা, এই অর্থ প্রদানের প্রতিশ্রুতি বা নিশ্চয়তা হচ্ছে এরূপ চুক্তির মূল বিষয়। অর্থাৎ এই যে জীবন বীমার মূল বৈশিষ্ট্য হচ্ছে মানব জীবন সংশ্লিষ্টতা, অর্থাৎ শুধুমাত্র মানুষের জীবন বা মানুষের সাথে এই চুক্তি করা হয়ে থাকে। যেমন কোনো ব্যক্তি যদি মৃত্যু হয়, কোনো ব্যক্তি অক্ষম হলে বা বার্ধক্যজনিত কারণে বা ব্যক্তি জীবনে একটা নির্দিষ্ট সময় পরে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই জীবন বীমার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানব জীবন সংশ্লিষ্টতা। তারা বলছে নিশ্চয়তার চুক্তি। জীবন বীমা হচ্ছে একটা নিশ্চয়তার চুক্তি, অন্যান্য বীমার নয়। এটিও ক্ষতিপূরণের চুক্তি নয়। এটি আমি বারবার করে বলছি, এটি কিন্তু ক্ষতিপূরণের চুক্তি নয়, কারণ অন্যান্য বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, এটি হচ্ছে কি নিশ্চয়তার চুক্তি। কারণ জীবনের হানি ঘটলে ক্ষতির পরিমাণ অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, তাই এক্ষেত্রে বীমাগুলো থেকে জীবনের হানি বা ক্ষতির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়ে থাকে। তাহলে কি বলছে এখানে? এখানে অবশ্যই জীবনের পরিবর্তে তো জীবন কখনোই ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, এই জন্য এটাকে ক্ষতিপূরণের চুক্তি বলা যায় না। এটাকে মূলত বলতে হবে যে ওই ব্যক্তি
টা মারা যাওয়ার পর যে আর্থিকভাবে যে দুরবস্থা বা আর্থিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, এই ক্ষতির সম্ভাবনাকে বলা হচ্ছে এই ক্ষতির যে সম্ভাবনা ঘটছে, অর্থাৎ এই সংক্রান্ত ক্ষতির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে। তারপর দেখো কি রয়েছে, বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ, এরূপ চুক্তিতে বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকাও অপরিহার্য একটি বিষয়। তার মানে বীমা চুক্তিতে অবশ্যই বীমাযোগ্য স্বার্থ থাকে। বীমাযোগ্য স্বার্থ বলতে বীমাকৃত জীবনের উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বোঝায়। তাহলে বীমাযোগ্য স্বার্থ কি? বীমা গ্রহীতার যে বীমাকৃত জীবনের উপর বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ থাকে। তাহলে বীমাযোগ্য স্বার্থটা কি? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই বীমাযোগ্য স্বার্থ হচ্ছে বীমা গ্রহীতার উপরে যে বীমাকৃত জীবনের উপর বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ থাকে, এটিকে বোঝানো হয়ে থাকে। ব্যক্তির নিজ জীবনের উপর নিজের স্বার্থ অনস্বীকার্য, অন্যের জীবনের উপর এরূপ স্বার্থ থাকলে তা বীমা করা যায়। তাহলে হয়ে গেল কি বীমাযোগ্য স্বার্থ। তারপর দেখো, তারপর চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি। চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি। অন্যান্য বীমা চুক্তির ন্যায় এরূপ চুক্তিতে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাস থাকতে হয়। চূড়ান্ত সদ্বিশ্বাস থাকতে হয়, যে কারণে উভয় পক্ষ একে অন্যের সকল তথ্য সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণ নির্ভুল এবং চূড়ান্তভাবে সঠিক তথ্য প্রদান করে থাকে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি গোপন বা মিথ্যা বর্ণনা দিয়ে থাকে, তাহলে এরূপ চুক্তি অবশ্যই বাতিল বলে গণ্য করা হয়ে থাকে। তার মানে কি, বীমাকারী এবং বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতা উভয় পক্ষের মধ্যে অবশ্যই সবকিছুই চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক থাকতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জীবন বীমার যে কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কয়েকটি সম্পর্কে আমরা আলোচনা করলাম। অবশ্যই এটি আসলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর দেখো, সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য। এরূপ চুক্তিতে শুধুমাত্র জীবনহানিতে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা থাকে না, সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য থাকে। অর্থাৎ মেয়াদি বীমায় বীমাগ্রহীতা একটি দীর্ঘ সময় পর্যন্ত কিস্তি জমা দিয়ে অর্থ সঞ্চয় করে থাকে এবং নির্দিষ্ট সময় পর ওই যে জমাকৃত অর্থ একত্রে ফেরত দিয়ে একটি অন্যত্র জায়গায় বিনিয়োগ করে থাকে। তাহলে কি বলছে যে জীবন বীমা যে শুধুমাত্র জীবনহানিতে অর্থ প্রাপ্তির উদ্দেশ্যেই করা হয়ে থাকে সেটি না। অর্থাৎ জীবন বীমার কিস্তির সাথে সাথে সঞ্চয় বিনিয়োগের উদ্দেশ্যে ক্রিয়াশীল হয়। অর্থাৎ মেয়াদি বীমায় বীমাগ্রহীতা একটি দীর্ঘ সময় পর্যন্ত কিস্তি জমা দিয়ে অর্থ সঞ্চয় করে থাকে এবং নির্দিষ্ট সময় পরে জমাকৃত অর্থ একত্রে ফেরত পেয়ে সেটি তা বিনিয়োগ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য। তারপর দেখো, মনোনয়ন ও হস্তান্তর। মনোনয়ন ও হস্তান্তর। দেখো, মনোনয়ন মানে কি বলা হচ্ছে, হস্তান্তর মানে কি বলা হচ্ছে। মনোনয়ন মানে আমি যে ব্যক্তিকে মনোনয়ন দিব, অর্থাৎ আমার পরিবর্তে, অর্থাৎ বীমাকৃত ব্যক্তি মারা গেলে বীমা দাবি কাকে পরিশোধ করা হবে এ বিষয়ে ব্যক্তি ও ব্যক্তিবর্গের নাম অনুমোদনকে মনোনয়ন বলা হয়। মনোনয়ন মানে হচ্ছে, আমরা ব্যাংকের ক্ষেত্রে বুঝি নমিনি, অর্থাৎ আমার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আমার অবর্তমানে যে কোন ব্যক্তি এই অর্থটা পাবে বা কাকে ব্যাংক কর্তৃপক্ষ অর্থটা প্রদান করবে, এটাকে বলা হচ্ছে মনোনয়ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে জীবন বীমার ক্ষেত্রেও মনোনয়ন রয়েছে। অর্থাৎ মনোনয়ন বলতে কি, ওই যে ব্যক্তি বীমা গ্রহীতা যখন বীমা করেছিল তখন অবশ্যই তার মৃত্যুর পর বা তার অবর্তমানে ওই প্রতিষ্ঠানের টাকা, অর্থাৎ তার যে টাকাটা, এটা কে পাবে, অর্থাৎ কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম পূর্বেই অনুমোদন করা হয়ে থাকে, এই অনুমোদনকে বলা হয় মনোনয়ন। বীমা গ্রহীতা এক ও একাধিক ব্যক্তিকে এরূপ মনোনয়ন দিতে পারেন। মেয়াদি বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা ইচ্ছা করলে বীমাপত্রের উপর তার সত্ত্ব হস্তান্তর করতে পারেন। তাহলে কি বলছে যে এই বীমাকারীত ব্যক্তি বা বীমা গ্রহীতা এক বা একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারেন, আর এই বা একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারেন এবং মেয়াদি বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা ইচ্ছা করলে বীমা গ্রহীতা তার উপর
সত্ত্ব হস্তান্তর করতে পারেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনোনয়ন হস্তান্তর সম্পর্কে জানলাম। এবার দেখো সমর্পণ মূল্য। কি মূল্য? সমর্পণ মূল্য। জীবন বিমাপত্রের, বিশেষত আজীবন ও মেয়াদী বিমাপত্রের বিমাকৃত অনেকদিন কিস্তি দেওয়ার পর যদি বিমাপত্র চালু রাখতে না চায়, তবে তা বিমা কোম্পানি বরাবর সমর্পণ মূল্য করতে পারে। এজন্য যে মূল্য পায় তাকে সমর্পণ মূল্য বলে। আবার একটু খেয়াল করো, জীবন বিমাপত্রের, বিশেষত আজীবন ও মেয়াদী বিমাপত্রের বিমাকৃত অনেকদিন কিস্তি দেওয়ার পর যদি, তার মানে মনে করো হচ্ছে আমি 10 বছর বা 20 বছর করলাম ওই বিমাটা, এই বিমাটা 10 বছর বা 20 বছর দেওয়ার পরে যদি আমি মনে করি আমি বিমাটা আর চালু রাখতে না চাই, তাহলে বিমা কোম্পানি বরাবর সমর্পণ করতে হয়। আর এজন্য ওই বিমা কোম্পানি যে মূল্য দেয় তাকে বলা হচ্ছে সমর্পণ মূল্য। অন্য বিমার ক্ষেত্রে সাধারণত এই নিয়ম প্রযোজ্য নয়। তাহলে এই যে সমর্পণ মূল্য শুধুমাত্র জীবন বিমার ক্ষেত্রে এটি প্রযোজ্য। তারপর দেখো হচ্ছে মৃত্যু হার পঞ্জি নির্ভরতা। মৃত্যু হার পঞ্জি দেখো, একটু খেয়াল করে দেখো, জীবন বিমায় মৃত্যু ঝুঁকির উপরে প্রিমিয়ামের হার নির্ভর করে। তার মানে কি বলছে? মৃত্যু ঝুঁকির উপর প্রিমিয়ামের হার নির্ধারণ করে বা নির্ভর করে। বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গের মৃত্যুর সম্ভাবনা মৃত্যু হার পঞ্জি থেকে জানা যায়। তাহলে মৃত্যু হার পঞ্জিটা কি বলা হচ্ছে? বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গের যে মৃত্যুর সম্ভাবনা, এটা কি মৃত্যু হার পঞ্জি থেকে জানা যায়। এরূপ পঞ্জি হলো নির্দিষ্ট বয়স্ক্রম অনুযায়ী অতীত মৃত্যু হারের একটি হাজার ভিত্তিক পরিসংখ্যান। তার মানে মৃত্যু হার পঞ্জি নির্ভরতা মানে কি? অর্থাৎ কোন বয়সের মানুষগুলো অধিক মারা যাচ্ছে, অর্থাৎ তাদের একটি পরিসংখ্যান করা বা তাদের একটি তালিকা নির্ভর করা। তাহলে এই যে জীবন বিমার ক্ষেত্রে এই যে মৃত্যু আর ঝুঁকি প্রিমিয়ামের উপর নির্ভর করে, তার মানে কি বোঝানো হচ্ছে? বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গের যে মৃত্যুর সম্ভাবনা রয়েছে, এটি মৃত্যু হার পঞ্জি সম্পর্কে দেখে বীমা কোম্পানি অনেকটাই নির্ভর করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীবন বীমার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। মানব জীবন সংশ্লিষ্টতা, নিশ্চয়তার চুক্তি, বিমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক, সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য, মনোনয়ন ও হস্তান্তর, সমর্পণ মূল্য আর মৃত্যু হার পঞ্জি নির্ভরতা। তাহলে অবশ্যই আমরা আজকে পাঠ শেষে আমরা কি কি শিখতে পারলাম, জীবন বীমা কি এবং জীবন বীমার কি কি বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তোমাদের দলীয় কাজ থাকবে, ক গ্রুপে থাকবে জীবন বীমার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, খ গ্রুপে থাকবে জীবন বীমা কি সেটি ব্যাখ্যা করো, আর মূল্যায়ন, বিমাযোগ্য স্বার্থ কি, মৃত্যু হার পঞ্জি কি, জীবন বীমা কাকে বলে, আর হচ্ছে বাড়ির কাজ থাকবে বাংলাদেশে প্রচলিত জীবন বীমার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটি ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করলাম, সেটি হচ্ছে জীবন বীমা। এই জীবন বীমা অধ্যায়ের অবশ্যই আমরা আজকে কি কি শিখলাম, জীবন বীমা কি এবং এই যে জীবন বীমার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে আশা করি তোমরা ক্লাসটি দেখে আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।